বাংলাদেশ তো এখন খুবই বিপদের মধ্যে আছে। 5 আগস্ট মানে আগস্টের যে 2024-এর জুলাই জঙ্গি উত্থানের পর বাংলাদেশে তো সর্বনাশ হয়ে গেছে। এরপরে আওয়ামী লীগের ভেতর অবশ্যই আপনার 24-এ যে আওয়ামী লীগের যে একটা খারাপ সময় আসলো, সেটার পেছনে তো অবশ্যই আওয়ামী লীগের অভ্যন্তরীণ দুর্বলতা, ব্যর্থতা আছে, এইটাকেও অস্বীকার করা যাবে না। কিন্তু মূল বিষয় হলো, আমরা যখন এই আলোচনাটা করি তখন আমরা অনেকটা আপনার ব্যক্তিগত বিদ্বেষের ইয়েতে পড়ে যাই। অর্থাৎ আমার এখন যেহেতু আওয়ামী লীগের একটা আপনার ক্রান্তিকাল যাচ্ছে, অভ্যন্তরীণ অনেক নেতা অবশ্যই তাদের কর্মী বলুন বা আওয়ামী লীগের সাধারণ সমর্থকের কাছে তাদের এক ধরনের আপনার নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে, আবার অনেকের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। এই অবস্থায় এই আলোচনাটা খুবই নিরপেক্ষভাবে করা হয়তো যেত, কিন্তু এটা দেখা গেছে যে সবাই ব্যক্তি বিদ্বেষের উপর চলে যাচ্ছেন। অর্থাৎ এখন যেহেতু অবশ্যই আওয়ামী লীগের যে ধরনের একটা আপনার ক্ষতি হলো, বা আওয়ামী লীগের যে ধরনের পতন, শব্দটা আমি বলতে চাই না, তবুও বলি বোঝার স্বার্থে, যেটা হলো তাতে তো কিছু মানুষকে দায় নিতে হবে। এইটা আপনার একটা রোগী মরে যায় সার্জারির পরে, ডাক্তার যদি ভুল করে এবং সেটা যদি সৎ ভুলও হয়, তারপরে অনেক সময় ডাক্তারকে খেসারত দিতে হয়। সেইভাবে আমরা চিন্তা করলেও কিন্তু কিছু মানুষকে এটা দায় নিতে হবে। কিন্তু এইটাকে আবার পুঁজি করে আমরা যদি মনে করেন যে ব্যক্তিগত রেষারেষি, কাউকে নামিয়ে দেয়া, কাউকে পছন্দ করি না তার নামটা নিয়ে আসি, সেটাও বোধহয় ঠিক হচ্ছে না। তো এখন আমরা কিন্তু অনেকের কথা শুনছি, আমরা কিন্তু এটা বুঝতে পারছি না যে এই ঘটনাগুলো চলছে কিনা। তা আমি যেটা বলবো, দেখুন, শেখ হাসিনার চেয়ে তো এগুলা ভালো কেউ জানেন না। উনি সব জানার পরেও কারো ভুল যদি ক্ষমা করে দেন, বুঝতে হবে যে সেই লোকের ভুলটা ছিল আপনার ওই যে নিরীহ ডাক্তারটার মতো, যে ভুল চিকিৎসা করেছে কিন্তু ইচ্ছে করে নাই। তো এগুলো আমার মনে হয় বর্তমানে শেখ হাসিনার উপর ছেড়ে দেওয়া উচিত। যথেষ্ট আলোচনা হয়েছে, বর্তমানে সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং পরস্পরের মধ্যে সহমর্মিতা গড়ার একটা প্র্যাকটিস করা উচিত। কারণ হলো, বাংলাদেশে যেই দুরবস্থায় যাচ্ছে, আওয়ামী লীগের আপনার যেভাবে জনসমর্থন বাড়ছে, শেখ হাসিনার বা আওয়ামী লীগের আবার রাজনৈতিক ক্ষমতা এবং বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতায় আরোহণ খুব বেশি সময় লাগবে না, আপনি দেখবেন। সুতরাং সেটার দিক থেকে আমরা এখন ব্যক্তিগত রেষারেষি এই আলোচনাগুলো সব শেখ হাসিনার উপর দিয়ে দিই। এবং এই আলোচনাগুলো যারা করছেন তারা কেউ কেউ বলার চেষ্টা করেন এই তথ্যগুলো শেখ হাসিনা পর্যন্ত পৌঁছে দেওয়া হয় নাই। এটা কি বাস্তব? এখন আমি আর আপনি তো জানি না বাড়ি ভাই, আমরা কি জানি? আমরা জানি না। এখন শেখ হাসিনা পর্যন্ত দিয়েছে বা না দেয়নি পৌঁছতে, সেটার চেয়েও আপনার যেটা আমাদের বুঝতে হবে যে শেখ হাসিনা তো বুঝতে পেরেছেন, যদি শেখ হাসিনার সাথে কেউ বেইমানি করে থাকেন, কেউ চালাকি করে থাকেন, বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন না নেতাগুলো। আমি একটা আলোচনা আপনার এখানে করেছি না, আমার ইউটিউবে, আমি ভুলে গেছি, আপনি বাংলাদেশের নেতাগুলা দেখেন, জিয়াউর রহমান, এরশাদ, যারা যারা রাষ্ট্র শাসন করেছে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসাবে, তারপরে আপনার তারেক রহমান, খালেদা জিয়া, তারপরে আপনার শেখ হাসিনা, ইউনুস, আরো যারা আছে আর কি, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এরা, আপনি এদের সাথে শেখ হাসিনার তুলনাটা করতে পারবেন না তো। শেখ হাসিনা যদি 1 নাম্বারে হয়, এদের প্রত্যেকের ঠিকানা হলো 101 নাম্বারে। তো শেখ হাসিনার যুক্তিবোধ, ওনার আপনার বিবেচনা বোধ, ওনার বিচার বোধের উপর আমাদের আস্থা রাখার তো যথেষ্ট কারণ আছে। তো শেখ হাসিনা কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখি। আমাদের আসলে এখন এগুলো না করে আমার মনে হয় আমাদের জনসংযোগে যাওয়া উচিত। দেশ যে ক্ষতি হয়ে গেল, আপনার ইউনুসের যে দেশ বিক্রি করলো, দেখুন বাংলাদেশের উপর গজবটা কিভাবে এসছে। এই জঙ্গি স্বাধীনতা বিরোধীরা ভারতের কাছে দেশ বিক্রি বলে 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 24-এ জঙ্গি উত্থান করেছে, কখনো দেশ বিক্রি হয় নাই, প্রমাণিত হয়ে গেছে। আমেরিকার কাছে করে দিয়েছে, জি, প্রমাণিত হয়ে গেছে। শেখ হাসিনা দেশটাকে 2 হাত দিয়ে আগলে রেখেছিলেন। কত কষ্ট উনি করেছেন, কত বড় মানসিক শক্তি লাগে এই কাজটা করার জন্য। সেখানেই ইউনুস দেশ বিক্রি করে দিল, তারেক রহমান সেগুলো তালিম করছে, আপনার তামিল করছে। তো এই অবস্থাটা আমরা মানুষকে বুঝাই, মানুষের দ্বারে দ্বারে যাই,
এটাই তো সবচেয়ে বড় কাজ। সেটা করার জন্য আমাদের আসলে এই পারস্পরিক যে জনসংযোগটা, আপনি যে জনসংযোগটা বললেন, জনসংযোগ এই জনসংযোগের জন্য নির্ভর করতে হবে স্থানীয় পর্যায়ের নেতাদের উপরে। হ্যাঁ, স্থানীয় পর্যায়ের নেতারা এই প্রসঙ্গ নিয়ে যখনই আলাপ শুরু হয় তখন নানা অজুহাত নিয়ে আসেন সামনে, এই পরিস্থিতি সেই পরিস্থিতি। হ্যাঁ, আবার অনেক এলাকায় অনেক নেতা কর্মী চলে গেছেন, কিন্তু এলাকায় থাকছেন তারা ওই শান্তি বজায় রাখতে গিয়ে তারা কোনো কিছু কাজ করতে যাচ্ছেন না, বা অনেককে কাজ করতে দিচ্ছেন না। যেমন আমার অনুষ্ঠানে নওগাঁর 2টা ছাত্রলীগ নেতা আমাদেরকে বলেছিল, তারা কিছু করতে গেলেই এলাকায় ফেরার নেতারা থানায় ফোন করে বলেন এরা এই করার চেষ্টা করছে। এই বিষয়গুলা কিন্তু সামনে আসে, সেইগুলা কিন্তু বাড়ি ভাই, এইটার সমাধানটা আমি শেখ হাসিনার একটা বক্তৃতা থেকেই বলি। উনি কিন্তু বলেছিলেন যে সবাইকে নেতৃত্ব গ্রহণ করতে, এলাকায় আপনার মনে আছে? উনি কয়েকবার ওনার লাইনটা ছিল যে যেখানে আছো সে সেখানকার নেতা। শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে যেখানে যে এলাকায় যার কথা শুনবে তিনি নেতৃত্ব দিতে থাকুন, শেখ হাসিনার চোখের সামনে আসার চেষ্টা করুন। সেটা মানে হলো যে একটা টক শোতে বসে না করে আপনি কর্মীদের সমর্থন আদায়ের মাধ্যমে করুন। এটাও তো একটা অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয়ে যাবে। তো সেইভাবে করলেও কিন্তু তারা, আসল জিনিসটা হলো যে এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তো আপনার সুযোগটা হলো আপনার একটা মানে এক ব্যাচ নেতা আসলে সরবে, এটা হলো বাস্তবতা। সেখানে কারা দখল করবে এর জন্য যদি একটা সুস্থ প্রতিযোগিতা হয় সেটা তো মানে খারাপ কিছু না, কিন্তু এইটা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার এবং কি বলবো যে শোভনতা বজায় রেখে হোক এবং সবাই কাজ করুক। কারো কথা, একজনের কথা শুনছে না, আরেকজনের কথা যদি শুনে উনি যদি বুঝেন উনি চলে আসুন, এই প্রতিযোগিতা করুন, এটাতে তো আমি খারাপ কিছু দেখি না। কিন্তু পাবলিকলি একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার দরকার নেই। এতে আসলে এগুলো অনেক কথা তো হয়েছে এর মধ্যে। বর্তমানে সেটা শেখ হাসিনার উপর ছেড়ে দিয়ে যার এলাকায় যিনি প্রভাব বিস্তার করতে পারেন কর্মীদের উপর করুন না, অসুবিধা কি? আমরা দেখি, আমরা যারা টক শো করি, কথা বলি, লিখি, আমরা তাদেরই প্রশংসা করব। যারা আওয়ামী লীগের জন্য ভালো, আমরা তো নিরপেক্ষভাবে এগুলা করি, আমাদের কেউ আপনজন নাই। আপনার সাথেও আমি কথা বলে দেখেছি, আপনারও কেউ আসলে এখানে কোনো, আপনি কারো পক্ষ হয়ে করছেন না, আপনি বাংলাদেশের জন্য করছেন, হয়তো শেখ হাসিনার জন্য করছেন। তো সেখানে যারা আমাদের চোখের সামনে আসতে পারবে, যারা আমাদের নজরে পড়বে, আমরা তাদের প্রশংসা করব। সেইটা হোক, সেই প্রতিযোগিতা হোক, কিন্তু এটা হোক যোগ্যতার বেসিসে এবং আপনার অন্যায় প্রভাব বিস্তার না করে বা অন্যায়মূলক ভাবে কাউকে ক্ষতিগ্রস্ত না করে, নাম না নিয়ে। সুতরাং আমাদের অনুষ্ঠানে যেসব গ্রাসরুট ছেলেমেয়েরা আসে, একটা কথা বলে সব সময়, নেত্রী যদি নির্দেশ দেন আমি এই করবো সে করবো। নেত্রী তুমি নির্দেশ দিয়ে রাখছেন, তোমাকে আর কি নির্দেশ দরকার? তখন মনে হয় তাদের মাঝে মাঝখানে আরো কারো ব্যাপারে তারা অপেক্ষা করে বা অপেক্ষা করতে হয়। উনি বললে এরকম একটা ব্যাপার হয়। প্র্যাকটিক্যালি আপনি দেখেন, আমি কয়েকদিন আগে আপনি খেয়াল করেছেন কিনা, আওয়ামী লীগের 10 এপ্রিলের প্রোগ্রাম যেটা বাংলাদেশের প্রথম সরকার গঠন উপলক্ষে 17 এপ্রিলের প্রোগ্রাম, 10 এপ্রিল প্রোগ্রামে অনেক মুখ এসেছেন, কিন্তু সেখানে অনেক মুখ যারা অনেকদিন পরে কেউ অডিওতে এসছেন, কেউ ভিডিওতে এসছেন, অনেকদিন পরে এসছেন। এই মুখগুলোকে আমরা আমাদের টকশো গুলোতে আনতে পারি না। এই মুখগুলোকে আমরা লিমিটেড কিছু গেস্ট নিয়ে ঘুরে ফিরে এদের কাছে যাচ্ছি। আমরা সর্বোচ্চ 50 জন বা কম। এই দলটার তো হাজার হাজার নেতা কর্মী, 15 বছরে উপকৃত মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান থেকে আরম্ভ করে বিভিন্ন পেশাজীবী গ্রুপ, এত মানুষ, উপকৃত মানুষ। তো এই মানুষগুলো কোনোভাবে আসতে চাচ্ছেন না। এমনকি আপনাদের দেখেন সুপ্রিম কোর্টে যে ঘটনাটা ঘটলো,
সুপ্রিম কোর্টে আইনজীবীরা এত বড় একটা প্রোটেস্ট তৈরি করলো, তারা প্রোটেস্ট তৈরি করলো, এটার প্রকাশ ঘটলো, ভোট কাস্টিং হয় নাই সেখানে। এত বিপুল সংখ্যা আইনজীবী, 36% তারা কাজ করবো। ওই আইনজীবীদেরও কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানে আনতে পারছি না, কিন্তু আমরা প্রতিদিন কোর্টে যাই। হ্যাঁ, এই যে ব্যাপারটা, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি, আপনি জনসংযোগ কথা যখন বলেছেন, তার এই পরিস্থিতিগুলো আর কি আমি বললাম, এদেরকে করতে হবে, জনসংযোগ কাজটা এদেরকে করতে হবে। আর আপনি তৃণমূল বলে গলা ফাটাচ্ছেন, ক্ষমতায় থাকলে তো তৃণমূলের খবর ছিল না। আর এই তৃণমূল একটা অবিশ্বাসে ভোগে, অনাস্থায় ভোগে, যে দল আবার ক্ষমতায় আসলে আমাকে মনে রাখবে কিনা। এটা কি স্বাভাবিক না? আর যারা অ্যারেস্ট হচ্ছেন, হারুন ভাই, যারা অ্যারেস্ট হচ্ছেন, আমি একটা ছেলের সাথে গল্প করতে গিয়ে অনলাইনে আমি অবাক হয়ে গেছি, অ্যারেস্ট হলে বাংলাদেশে কি বিপদ এখন। এই লোকটার যদি জামিনের ব্যবস্থা করা হয়, জামিনের ব্যবস্থা যদি করা হয়, এই লোকটাকে জেল গেটে বসিয়ে রেখে জেলের কর্মকর্তা, ওইখানে থানার কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা সবাই মিলে তখন এটা বার্গেনিং শুরু করেন পরিবারটার সাথে, এত লক্ষ টাকা। এই বার্গেনিং গুলো শেষ না হলে তার একটা এই আরেকটা মামলায় দিয়ে তাকে আটক দেখানো হয়। এই বার্গেনিং এ ওই ছেলেটা বলছিল তার পরিবারটা 45 লক্ষ টাকা খরচ করতে হয়েছে তাকে। কার সম্ভব এটা? 2 বছরে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে, কিন্তু নিঃস্ব হয়ে গেছে। জমি বিক্রি করা, ওই যে আপনার এই যে এনজিও ঋণ, যেটা কত পরিবার যে এই উপলক্ষে এবার এনজিও ঋণ নিয়েছে, কিন্তু তার কোনো সামর্থ্য নাই, তাতে কোনো সামর্থ্য নেই। কিন্তু অনেক অনেক প্যানেল আছে, আইনজীবীদের অনেক প্যানেল আছে, তারাও তো অনেক কাজ করছেন, কিন্তু যারা বেরিয়েছে তারা বলে যেটা, জেলখানার ভিতরে এত বেশি মানুষ আছেন যারা, তারা একেবারেই সাধারণ মানুষ, নেতারা তাদেরকে চেনেন না, এদেরকে আওয়ামী লীগ, ছাত্রলীগের অমুক কমিটি নাম দিয়ে, পদ দিয়ে পুলিশ মামলা লিখেছে, অথচ এরা কোনোভাবে কোনো সাংগঠনিক পদের সাথে জড়িত ছিল না, এদের খবরও জানে না কেউ, এদের মুক্তিও হচ্ছে না কিন্তু কেউ। খুবই আপনার রিয়েলিটি এটা। কিন্তু আমি যেটা বলবো যে এইসব মানুষ কিন্তু নিঃস্বার্থে, বাংলাদেশের স্বার্থে তারা এই আপনার ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে, নিঃস্ব হচ্ছে। এবং এইটা একটা বাস্তবতাও যে আপনার একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে বাংলাদেশে একটা মধ্যস্বত্বভোগী দাঁড়িয়ে যায়, এটাকে আপনার ভেদ করে তৃণমূলের কাছে পৌঁছানো, এটা তো একটা চ্যালেঞ্জ। তো বর্তমান বাস্তবতায় আমার মনে হয় এই কথাগুলো যেভাবে আলোচনা হচ্ছে, এবং প্রতিবার শেখ হাসিনা এটা তো ভালোভাবে ফেস করছেন যে আসলে একটা সমস্যা আছে। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় এই সমস্যাটা থাকবে, এটার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আর এক সময় আপনার দেখুন, আওয়ামী লীগের যে বর্তমানে সাংগঠনিক দুর্বলতার কথা আমরা সবাই বলছি, এইটা নিয়ে আসলে খুব বেশি হতাশ হওয়ার আমি কারণ দেখি না। কারণ এই জন্য দেখি না যে যারা বাংলাদেশ দখল করেছে এরা কিন্তু কিচ্ছু করতে পারছে না। আপনি দেখেন, এই যে হামে একটা মহামারী হয়ে গেল, মানুষ এখনো এটা নিয়ে খুব একটা কিছু দেখায় নাই। এর কারণ হলো মানুষকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের মানুষকে শিক্ষিত করতে পারিনি। বাংলাদেশের মানুষকে শিক্ষিত করেছে স্বাধীনতা বিরোধীরা। ফলে স্বাধীনতা বিরোধীদের মগজ ধোলাইকৃত মানুষ আপনার তার সন্তান হামে মরে গেলেও সে খুশি, তাতেও যেন এই 24-এর জঙ্গি কোয়ালিশনের প্রতি তার দরদ যায় না। কিন্তু এই জায়গাটার আপনার এক সময় এসে এটা ভেঙে যাবে, এই অবস্থাটা। সেটা পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। এবং আমি মনে করবো যে বর্তমানে আওয়ামী লীগের একটা কর্মীরও আসলে ওই জেলে যাওয়ার জন্য হঠকারী কিছু করার দরকার নেই। যদি জেলে যাইতে হয় সবাই একসাথে যাওয়ার ব্যবস্থা হোক। এটা নেত্রী শেখ হাসিনা কিন্তু যখনই যেসব ফোরামের কথা বলছেন তাদেরকে এই কথাটাই বলছেন
মানে ওই বলে না জীবন দেবো, এই করবো, বললো না মরা যাবে না, অ্যারেস্ট হওয়া যাবে না, হ্যাঁ এইভাবে তিনি বলছেন কিন্তু। এইটাই তো শেখ হাসিনার যে আপনার যে অভিজ্ঞতা ওনার, আমি তো গত 2 বছরে প্রতিদিনই আমি দেখছি যে বাংলাদেশের প্রতিটা সিদ্ধান্ত, সেটা কূটনীতির ক্ষেত্রে বলুন, সেটা রাজনীতির ক্ষেত্রে বলুন, শেখ হাসিনা যেগুলো নিয়েছেন সেগুলোই সঠিক। আমরা অনেক কিছু আগ বাড়িয়ে যেটা বলেছি সেটা ভুল ছিল। বরঞ্চ আমি এখন যেটা অনুধাবন করি, আমাদের কূটনীতির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনার হয়ে তার লোকজন, তার দলের বলুন, যারা এসব ক্ষেত্রে ছিলেন, তারা যথেষ্ট শেখ হাসিনার প্রতি অনুগত থেকে কাজ করেছেন, নাকি আমলাদের দ্বারা আপনার প্রভাবিত হয়ে কাজ করেছেন? আমার মনে হয় আমি তো মনে করি দ্বিতীয়টাই ঘটেছে। ভবিষ্যতে যাতে আমাদের এই ভুলগুলা না হয়। ভুলটা কত মারাত্মক ভুল চিন্তা করেন। আওয়ামী লীগের মধ্যে একটা রাজনৈতিক দল, তো বিশাল সংগঠন, সেই জুলাই আন্দোলনের সময় যে সংগঠনটা রাস্তায় ছিল, সেই সংগঠনটাকে আমলা পরামর্শে সামরিক বেসামরিক আমলা, ওদের কথাকে বিশ্বাস করতে গিয়ে ওই প্রোগ্রাম গুলো সাসপেন্ড করা হয়, ওই প্রোগ্রাম প্রত্যাহার করা হয়। ওই প্রোগ্রামে আপনি খেয়াল আছে কিনা জানি না, আপনি কূটনৈতিক দায়িত্বে ছিলেন তখন, সেই 96-এ যখন খালেদা জিয়াকে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আন্দোলনের ক্ষমতা হস্তান্তর বাধ্য করা হয়, সেই দিন পর্যন্ত খালেদা জিয়া বিশাল পল্টনে একটা মিটিং করে তারপরে বঙ্গভবনে গিয়ে প্রত্যেক করেছে। মানে পলিটিক্যাল প্রসেসে সেই ঘটনা ঘটছে। এইবার আওয়ামী লীগকে সেই সুযোগই দেওয়া হয়নি, আওয়ামী লীগের প্রোগ্রাম গুলা প্রত্যাহার করা হয়েছে এবং 4 তারিখ রাত্রে, 4 আগস্ট রাত্রে সেনাবাহিনী প্রধান সবাই যে মিসগাইড করেছেন, সমস্ত দায়িত্ব নিয়েছেন, সেখান থেকে বেরিয়ে গিয়ে খালেদা নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করে তিনি সকাল 10টায় যেতে বলছেন, সকাল 10টা থেকে গভর্নমেন্ট ফর্মের কাজ আরম্ভ করে দিয়েছেন তিনি। আবার তিনি আবার অভিনয় করেছেন, শেখ হাসিনাকে ফোন করে বলতেন, স্যার আপনি আমাকে আস্থা রাখতে পারলেন না, কিন্তু পুরো আয়োজনটা ছিল তাকে ওইখানে কিলিং এর আয়োজন ছিল। সেটা এরা এখন বলছে, সেটা যারা এগুলা ছিল এরা বলছে, সেটা ছাত্র শিবিরের নেতারা বলছে, যখন কোটার বিষয়টা মেনে নিলেন গভর্নমেন্ট, সাথে সাথে তারা টেক ওভার করলো, যাতে ওরা যদি আন্দোলন থেকে সরে যায় বাকিটা কিভাবে করতে হবে, ওরা সেইভাবে করলো সেটা। আবার 4 আগস্ট রাতে সর্বশেষ যারা গণভবনে ছিলেন তেমন একজন নেতা আমাদের অনুষ্ঠানে বলেছেন, শেখ হাসিনা তাদেরকে বলেছেন, সংগঠনটা তো ঠিক মতো করো নাই, সংগঠনটা যদি ঠিক মতো করতে আজকে এই অবস্থা হয় না। হ্যাঁ, সেটা ঠিক আছে, এগুলো আমরা অনেক আলোচনা করেছি। এখন যেটা আমরা দেখব যে শেখ হাসিনা কিন্তু 16 বছর রাষ্ট্র চালিয়েছেন। দেখেন, আবার যদি ক্ষমতায় আসে শেখ হাসিনা, শুধু না, আমরা একটা শুধু না, এই একটা মানুষ 21 বছর পরে এই দলটাকে ক্ষমতায় এনেছেন, নানা নেতাদের অভ্যন্তরে নানা সমস্যা তেমন ছিল, আওয়ামী লীগ বাকশাল হলো, নানা কিছু হলো, সেই নিয়ে এসেছেন। এই মানুষটা আবার 2008-এ দলটাকে বিপুল ভাবে ক্ষমতায় ফিরিয়ে এনেছেন। এই মানুষটাই 15 বছর দলটাকে, সরকারটাকে ধরে রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন, সবাই মিলে এনজয় করেছে এবং এরাই আজকে হাহাকার বেশি করতেছে। কিন্তু ক্ষমতায় এনেছেন শেখ হাসিনা, ধরে রেখেছেন শেখ হাসিনা, এবং তারা অনেকেই ক্ষমতার সাথে শেখ হাসিনার সাথে বিট্রে করেছেন। আজকে নানা কিছু কিন্তু সেইটা সামনে আসছে। কিন্তু আপনি বলছেন এটা কিভাবে বলা উচিত, কিভাবে বলা উচিত না, বিট্রে যে হয়েছে একটা ভেতরে, এটা কিন্তু নেতারা অস্বীকার করেন না। এই বিট্রিয়ালটা কতটা সচেতন ভাবে হয়েছে, কতটা আপনার মানে ইনএভিটেবলি হওয়ার জন্য হয়েছে, সেটা কিন্তু আমাদের একটু পরীক্ষা করার দরকার আছে। অর্থাৎ আপনার, আমি যে জায়গাটা মনে করি সেটা হলো যে
মূল সমস্যাটা ছিল আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যে আপনার যে একটা মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধটা এবং বিজয় হয়েছিল, সেই মূল্যবোধের সাথে নেতারা আসলে জড়িত সেইভাবে হতে পারেননি। ওইটা কিন্তু মূল সমস্যা। ওই সমস্যা যতদিন আমরা সমাধান না করতে পারবো ততদিন এইটা কিন্তু চলবে। তারপরে আমি আপনার ওই কথাটা আবার বলার চেষ্টা করছি, দেখুন এত ভুল ত্রুটি আমরা আলোচনা করি, কিন্তু শেখ হাসিনা কিন্তু 16 বছর কিন্তু লাগাতার ভাবে রাষ্ট্রটা চালিয়েছেন এবং উন্নতি করেছেন। বাংলাদেশে কারো তো এই 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 ভাগ্য হয় নাই এবং কেউ এটা পারেনও না। এরশাদ 9 বছরে পড়েছেন। বাস্তব হচ্ছে শেখ হাসিনা যে প্রজেক্ট গুলো শুরু করেছিলেন এই গভর্নমেন্ট, সেগুলো উদ্বোধন করতে করতে মেয়াদ শেষ হবে তাদের। তারপরেও এরা মেয়াদ পূর্ণ করতে পারে কিনা আপনি দেখেন। কারণ হলো এদের মধ্যে, আমি ওই দিন গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছি, আমি আসলে বক্তৃতাটা দেখছিলাম, যদিও উনি খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির যিনি অর্থমন্ত্রী, এই লোকটাকে আমি মনে করি যে একটু রেসপেক্ট করি, ভালোই রেসপেক্ট করি এই জন্য যে বিএনপিতে তারেক রহমানের যতগুলা মন্ত্রী আছে, 2 জনের মধ্যে আপনার পার্সোনালিটি ডেফিসিয়েন্সি সবচেয়ে কম। সেই 2 জন, একজন হলো আপনার এই মির্জা ফখরুল, আরেকজন হলো আপনার এই আমির খসরু। বাকি সব কিন্তু পার্সোনালিটি ডেফিসিয়েন্সিতে ভুগতেছে। আপনি ইয়েকে দেখেন, সালাউদ্দিন সাহেবকে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তার সংসদে বক্তব্য দেখেন, কত ধরনের অভিনয় করার চেষ্টা করে। যখনই একজন মানুষ অভিনয় করার চেষ্টা করে, হাত পা ছুড়ে এই দিক সেদিক করে, বুঝবেন যে সে একটা পার্সোনালিটি ডেফিসিয়েন্সিতে ভুগছে। সেই ক্ষেত্রে আমি যে 2 জনের কথা বললাম, যাদেরকে আমি মানে পার্সোনালিটি ডেফিসিয়েন্সি সবচেয়ে কম দেখি, সেই আমির খসরু এবং মির্জা ফখরুল। তার একজন আমির খসরু অর্থমন্ত্রী বক্তৃতা দিচ্ছিলেন, আমি ট্রেজারি বেঞ্চের লোকগুলাকে দেখছিলাম, এরা কেউ মোবাইলে খেলাধুলা করছে, কেউ হাই তুলছে, কেউ কেউ ঘুমায় পড়ছে, এবং কেউ মহাবিরক্ত। একটা লোকের আগ্রহ নাই অর্থমন্ত্রীর বক্তৃতা শোনার, অর্থাৎ অর্থনীতির কি দশা এটা শোনার জন্য। এই অবস্থা, এবং অর্থনীতির যে পিকচার দিল এই আমির খসরু, অনেক কথা বলেও মানে সুগার কোট করে, খুবই ব্লিক, মানে খুবই অন্ধকার একটা ছবি উনি দিয়েছেন। এবং উনি বারবার বলছিলেন যে 2001 থেকে 6 পর্যন্ত তাদের সরকার কি করেছে বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নতি ছিল বিএনপির 2 আমলে? ছিল না। এখন তো অবস্থা আরো খারাপ। সাইফুর রহমান ভালো অর্থমন্ত্রী না আপনার এই আমির খসরু ভালো অর্থমন্ত্রী হবেন? এটাও কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। 2 জনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং আমার তো মনে হচ্ছে এই আমির খসরু, যাকে আমি শ্রদ্ধা জানালাম, সবচেয়ে দুর্বল অর্থমন্ত্রী হতে যাচ্ছে বাংলাদেশের, এবং সবচেয়ে আপনার ব্যর্থ অর্থমন্ত্রী হতে যাচ্ছে। তো বাংলাদেশের মানুষদের এই টেস্টগুলো পেতে দেন। দেখেন, এখন অবশ্য আওয়ামী লীগের সমর্থক, আমি নিজেও তো আমি চাই যে কালকে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসুক। কারণ আমি চাকরিটাতে বসতে পারলে আমার বর্তমানে যে দুর্দশা যাচ্ছে, আমার যে আপনি চেহারা দেখছেন, দাড়ি কাটা নাই, নেই, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে রাতারাতি। হ্যাঁ, স্যুট কোট পরে আমি সাহেব হয়ে যাব। তো আমাদের তো ভেতরে কিন্তু এটা আছে, কিন্তু এটার মধ্যে প্রকৃতিরই তো একটা বিচার হতে হবে। আপনার যেই অন্যায় বাংলাদেশের মানুষ 2024-এর জঙ্গিদের মধ্যে সাথে গিয়ে করেছে শেখ হাসিনার উপর, সেটারও তো একটা প্রাকৃতিক আপনার বিচার আছে। সেই বিচারটা না হলে কিন্তু আমার সুবিধার্থে, ব্যক্তি সুবিধার্থে কালকেই রাষ্ট্রদূত হয়ে বসে যাওয়ার জন্য শেখ হাসিনা ক্ষমতায় আসবে না। প্রকৃতি এত সুযোগ করে দিবে না। হাম হবে, তারপর জরা হবে, খুজলি বিচুলি হবে, দেখবেন বুড়া মানুষ মরে যাচ্ছে না খেয়ে তেপে, এগুলো সব বাংলাদেশের হবে। বাংলাদেশের মানুষকে ওই শিক্ষাটা আসতে হবে। অর্থাৎ আপনার স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী একেবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে যেই শিক্ষায় বাংলাদেশের মানুষকে শিক্ষিত করছিল, সেটাকে যদি আপনি একটা কম্পিউটারের সফটওয়্যার ধরে নেন, এই সফটওয়্যারটাকে প্রথমে কি করি আমরা, যারা কম্পিউটার সম্পর্কে একটু জানি, আমরা একটা সফটওয়্যার ওইখানে যদি মনে করেন যে একটা অ্যান্টিভাইরাল সফটওয়্যার আমি বসাবো, আগের সফটওয়্যারটাকে আনইনস্টল করতে হয়। অর্থাৎ ওইটা যে ওইখানে আপনার ছন্দে ওইখানে যে খাপে খাপে বসে গেছে, প্রত্যেকটা জায়গা থেকে এটাকে খুলে আনতে হয়। বাংলাদেশের মানুষের মগজেও এই যে জঙ্গি শিক্ষা আপনার মগজের পরতে পরতে ঢুকে গেছে, এইটাকে আবার পরতে পরতে থেকে এই জঙ্গি শিক্ষাটাকে খুলে আনতে হবে। খুলে এনে আপনার নতুন শিক্ষাটা দিতে হবে। আওয়ামী লীগের যারা এই শিক্ষাটা দিতে পারেন, আমি আশা করব আওয়ামী লীগের তারা এবার আরোহণ করবেন। মানে শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনা আমি
কায় মনোবাক্যে চাই শেখ হাসিনা সেই লোকগুলোকে সামনে নিয়ে আসবেন, এবং তারা এই বাংলাদেশের মগজে আমরা এটা পছন্দ করি বা না করি, একটা জিনিস দিয়ে কিন্তু আপনার ৭১-এর মুক্তিযুদ্ধের প্রতিশোধ হয়ে গেছে। সেটা হলো পাকিস্তানকে কিভাবে তুলে আনলো, সহজ নরম একটা সমাধান পেয়েছে তারা, যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, অর্থাৎ ভারত যেহেতু হিন্দু, এই যে মানে এইটার উপর চড়িয়ে দিয়েছে আপনার জঙ্গি মৌলবাদী ধর্মীয় শিক্ষা দিয়ে। এই জায়গা থেকে মানুষ যতক্ষণ তার মগজের পরতে পরতে এই যে একটা অন্ধত্বের শিক্ষা ঢুকে গেছে, সেটা যদি আপনার ক্লিন না করা হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই ক্লিনের প্রসেসিংটা এখন চলতেছে। আপনার হামের মহামারী একটা তারেক রহমানের সরকার আগামী কয়েক বছর যেটা করবে সেটা, এই যে শিক্ষাগুলো আমাদের আসবে, এইটা মানুষের চেতনাটা ফিরবে যখন দেখবে তার পেটে আর ভাত নাই। আপনার জঙ্গিরা এখনো কিন্তু ওভারহেলমিংলি আপনার গালি দিচ্ছে, মোদির সন্তান, মোদির সন্তান, ও অনেক অশ্লীল কথা বলে, সেগুলো আপনার এখানেও আমি বলতে চাই না। আমি ফেসবুকে লিখি, আমি বলছি যে টক শোতে, ইউটিউবে আমি অশ্লীল কথা বলবো না। কিন্তু এই যে জঙ্গিরা এখনো এটা বলে, এবং বাংলাদেশের মানুষ যে জঙ্গিদের শায়েস্তা করছে না, এটার একটা প্রাকৃতিক বিচার মানুষের হয়ে যাচ্ছে, এবং মানুষ সেটা আপনার ক্ষুধা, দারিদ্র, অশান্তি, মারামারি, খুনাখুনি, কল্লা ফেলে দেয়া, এগুলা সমাজে যথেষ্ট পরিমাণে চালু হলে হয়তো একদিন সে সচেতন হয়ে যাবে। হঠাৎ করে দেখবে যে আইডি কি ছিল, শেখ হাসিনার আমলে আমরা কি ছিলাম, ইউনূস, তারেক রহমানের আমলে আমরা কি হলাম। হঠাৎ একদিন দেখবেন আপনার স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমে আসবে। কারণ বাংলাদেশের মানুষের একটা জিনিস হয়েছে, এটা আফগানিস্তান এবং পাকিস্তানের থেকে বাংলাদেশের মানুষের এতটুকুনি পার্থক্য আছে, তাদের রাজনৈতিক সচেতনতা এতটুকুন আছে যে এরা জঙ্গিবাদকে সমর্থন করতে রাজি, কিন্তু পেটের ক্ষুধাও মেনে নিতে রাজি, কিন্তু একটা সময় পর্যন্ত। এরা চিরন্তন বা মানে চিরকালের জন্য পেটের ক্ষুধা আপনার মেনে নিবে না। কারণ এরা দেখবেন আপনি যখনই টাকা পয়সা চুরি হয়েছে এগুলা শুনে তারা কিন্তু মোটামুটি মাথা ছাড়া দিয়ে উঠে। ইউনূসকে তারা কেন এখন এত ঘৃণা করে? কারণ দেখছে যে ইউনূসই সবচেয়ে বড় চোর বাংলাদেশের মধ্যে। জঙ্গিরা এক একটা লাল হয়ে গেছে, এক একটা কত মোটা হয়েছে। আপনি মনে করেন আত্মঘাতী জঙ্গি নাহিদকে দেখেন, টাকা খেয়ে দুর্নীতির টাকায় চুরি করে কত মোটা হয়েছে, কত চর্বি তার গায়ে হয়েছে। মানুষ এখন এগুলা দেখছে না, আপনি তো চাইলেও থামিয়ে রাখতে পারবেন না। তবে এই প্রসেসের মাধ্যমে মানুষের মাথায় যে জঙ্গিবোধ ঢুকেছে, জঙ্গিবাদের যে শিক্ষা ঢুকেছে, এইটা বের হতে হবে। এবং এইটা বের হওয়ার জন্য আপনার ভালো ওষুধ হলো ক্ষুধা এবং দারিদ্র। এই দুটোই কিন্তু ইউনূস আর তারেক রহমান আপনার দিয়ে যাচ্ছে, তাদের ওষুধই তারাই দিচ্ছে। অর্থাৎ এই ২৪-এর জঙ্গি কোয়ালিশনের দুই নেতা তারেক রহমান এবং ইউনূস বাংলাদেশের মানুষকে কিন্তু আপনি, আমরা তো বলি যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ কিন্তু হবেই এই অবস্থা চলতে থাকলে। এই দুর্ভিক্ষ থেকে আপনার শেখ হাসিনা ছাড়া এদেরকে বাঁচানোর কিন্তু কেউ নাই। সুতরাং এই প্রসেসটা আসলে অবশ্যম্ভাবী হয়ে গেছে। সেই মানে সেই সময়টুকু আমাদের দিতে হবে। এবং আমি আশা করব ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্বে, প্রতিটা ইউনিটের নেতৃত্বে, সরকারি পর্যায়ের প্রতিটা মন্ত্রণালয়ের নেতৃত্বে ওই মানুষগুলো আসবেন যারা মানুষের এই যে আপনার ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, যে শিক্ষাটা মানুষের আসছে, এই শিক্ষাটার বিরুদ্ধে কাজ করার জন্য যথেষ্ট পরিমাণে প্রজ্ঞাবান, মেধা সম্পন্ন এবং সঠিক চেতনায় শানিত লোক হতে হবে। আপনি দেখেন এখনো যদি পিনাকি ইলিয়াস একটা ভিডিও ছাড়ে, একদিনে ৫ লাখ ১০ লাখ ভিউ হয়ে যায়। কত ঐক্যবদ্ধ বাংলাদেশের আপনার এই ২৪-এর জঙ্গি কোয়ালিশনের লোকগুলা। এটাকে আমরা সহজে একদিনের দাওয়াই দিয়ে আপনার ভালো করে ফেলতে পারবো না। এখানে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ব্যর্থতা আছে। সেই ব্যর্থতাটা কাটিয়েই তো আমরা এখন বাংলাদেশে নতুন করে সরকারে যাব এবং বাংলাদেশের মানুষকে, আগে আমরা অর্থনৈতিক উন্নতি করেছি, এখন আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে শিক্ষিত করব, যেটা আসলে আরো জরুরি। এবং আমি মনে করি যে শেখ হাসিনার পক্ষে এটা সম্ভব। শেখ হাসিনা দ্বিতীয় কঠিন কাজটা করিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষকে যে উনি অর্থনৈতিক উন্নতি করতে পারেন। প্রথম কঠিন কাজটাও শেখ হাসিনাই দেখিয়ে দিয়ে যাবেন যে বাংলাদেশের মানুষকেও শিক্ষিত করা যায়। এটা শেখ হাসিনা শুরু করে যাবেন। তার ছেলে মেয়ে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন, জয় পুতুল বা যারা যারা আছেন বঙ্গবন্ধুর রক্তের দুই কন্যার সন্তানরা বা শেখ রেহানা, হুয়েভার, আমি এটাকে কিছু মনে করি না। আমি শুধু একটু বলতে চাই যে একজনকে তাদের পরিবার থেকে লাগবে। তাদের নেতৃত্বে এই যে শেখ হাসিনার পথে দেখিয়ে যাওয়া পথে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেয়া এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ কাজটা শিক্ষিত করা, এই দুইটা করতে হবে। এবং বঙ্গবন্ধুই এই দায়িত্ববোধে আমাদেরকে জড়িয়ে দিয়ে গেছেন দেশটা স্বাধীন করে। এখন যদি আমরা রাগ করে চলে যাই যে না এদেরকে শিক্ষিত করা যাবে না, তো সেটা তো আসলে বঙ্গবন্ধুর কাজটা অসমাপ্ত রেখে আমরা হাল ছেড়ে দিলাম।
সেটা করা যাবে না। অর্থাৎ বঙ্গবন্ধুর সম্মানটাকে আপনার তুলে ধরার জন্য, অর্থাৎ বঙ্গবন্ধুর ঋণ শোধ করার জন্য হলো আমাদেরকে এই এখন একটা বিপ্লব হাতে নিতে হবে, যেটা হলো বাংলাদেশের মানুষকে শিক্ষিত করা। যেটা না করতে পারাতে 24-এর জঙ্গি উত্থানে জঙ্গিরা সাফল্য পেয়েছে।